গল্প পাঠে দেবাশিস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের গল্প লেখক গৌতম নারায়ণ দেবের অদৃশ্য সূত্র। দেখতে দেখতে প্রায় 10টা বছর পার হয়ে গেল দুজনে পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়েছে। এবারে অনেকদিন বাদেই প্রমিতার কথা মনে পড়ল অঙ্কিতের। কারণটা অবশ্য প্রমিতা নয়, ওর ভাই উজ্জ্বল। ওরই একটা বিশেষ সম্মান লাভের খবর গতকাল সমস্ত সংবাদ মাধ্যমে একযোগে প্রকাশিত হওয়াতেই ওর দিদির কথা মনে পড়া। অঙ্কিত যখন কাগজে দেখতে পেল এবারে অর্জুন প্রাপকদের মধ্যে উজ্জ্বলের নাম ঘোষিত হয়েছে, ও শুধু অবাক হয়ে যায়নি, একটা গর্বও অনুভব করছিল সেই মুহূর্তে। একটা সময় তো দিদির সূত্রে ওর সাথে একটা ভালো সম্পর্কও ছিল অঙ্কিতের। প্রমিতা ওর ভাইকে স্থানীয় একটা টেবিল টেনিস একাডেমিতে নিয়ে যেত, আর অঙ্কিত প্রায় ওদের মধ্যে জুড়ে যেত। সেই উজ্জ্বল বড় হলো, টেবিল টেনিসে জাতীয় চ্যাম্পিয়ন হলো, ভালো চাকরি পেল, পরে জাতীয় দলের কোচ হলো, আর সর্বশেষে অর্জুন। স্বাভাবিকভাবেই ধরাছোঁয়ার মধ্যে থাকা কেউ যদি কখনো এই ধরনের জাতীয় সম্মান লাভ করে, আনন্দ মিশ্রিত একটা গর্ব অনুভব করা তো খুবই স্বাভাবিক। অঙ্কিতের খুব কথা বলতে ইচ্ছে করে উজ্জ্বলের সাথে, কিন্তু ও তো মনে হয় এখন কলকাতাতেও থাকে না। একবার যেন কাগজে দেখেছিল ও নয়াদিল্লির কোনো এক জায়গায় থাকে। তাহলে তো সশরীরে সম্ভব নয় ওর সাথে কথা বলা। যদি সোশ্যাল সাইটে কোনোভাবে যোগাযোগ করা যেত খুব ভালো লাগতো, কিন্তু তার জন্য তো অনেক কিছুই এখন জোগাড় করতে হবে, কাছে তো কিছুই নেই। আসলে যে সময়ে ওদের মধ্যে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যায় তখন তো মুঠোফোনের আবির্ভাবই হয়নি আমাদের দেশে, আর তার ফলেই এই সমস্যা। আজ প্রায় বছর 2 হলো অঙ্কিতের 3 বছরের সুখী দাম্পত্যে হঠাৎ করে যেন দুর্যোগটা ঘনীভূত হয়েছিল। এক দুর্ঘটনায় স্ত্রীর অকাল প্রয়াণের কারণে ওর জীবনে সেদিন দ্বিতীয় ঝড়টা নেমে এসেছিল। প্রথমটা এসেছিল যখন প্রমিতার বাবা মা জোর করে ওকে অঙ্কিতের জীবন থেকে সরিয়ে নিয়ে অন্য জায়গায় মেয়ের বিয়ের ব্যবস্থা করেছিলেন, অঙ্কিতের আর্থিক সচ্ছলতার অভাবের কারণে। পরবর্তীতে অঙ্কিত প্রতিষ্ঠা পেলেও তা যে অনেক দেরি হয়ে গিয়েছিল। বিচ্ছিন্ন হওয়ার ওই পর্বে সত্যি ও খুব মনমরা হয়ে পড়েছিল। শুধুই আর্থিক কারণে একজন ভালোবাসার মানুষের এইভাবে জীবন থেকে সরে যাওয়া ওর ধারণাতেও ছিল না। তবে ওর যা প্রকৃতি, তাতে কোনো বড়সড় প্রতিবাদ বা অন্য কিছু করাও ওর পক্ষে অসম্ভব বলে নীরবেই ব্যাপারটা মেনে নিয়েছিল। সত্যি বলতে কি, কালের প্রবাহে প্রমিতার কথা এখন আর সেরকমভাবে ওর মনেও পড়ে না। ওই যখন উজ্জ্বলের কোনো প্রসঙ্গ এসে পড়ে একমাত্র তখনই একটু যা মনে পড়ে। উজ্জ্বলের খবরটা পাওয়ার পর একদিন অঙ্কিত বসে বসে ভাবছিল, উজ্জ্বলের মোবাইল নাম্বারটা যদি কোনো রকমে পাওয়া যেত তাহলে ওকে অভিনন্দনটা জানাতে পারত। কিন্তু কি করেই বা সেটা জোগাড় করা যায়। হঠাৎ করেই ওর মনে পড়ল এক সাংবাদিক বন্ধুর কথা। ওদের কাছে তো নিশ্চয়ই থাকবে। ঠিকই পরের দিন নাম্বারটা যথারীতি পেয়েও গেল অঙ্কিত। একটু রাতের দিকে ওই নাম্বারে অঙ্কিত ডায়াল করল। অপর প্রান্তের হ্যালোর উত্তরে ও যখন জানালো, আমি অঙ্কিত দা বলছি, চিনতে পারছো? কি আশ্চর্য! সাথে সাথে উজ্জ্বল জানালো, পারবো না আবার, আপনি কেমন আছেন? বিশদে কথা শুরুর আগেই অঙ্কিত উজ্জ্বলকে অভিনন্দন জানিয়ে বলল, আমি যে কি আনন্দ পেয়েছি উজ্জ্বল, তোমায় বলে বোঝাতে পারবো না।
সেদিন অনেক কথা হলো ওদের দুজনের, ওর সংসার, চাকরি, খেলাধুলো সব কিছুই জানালো উজ্জ্বল। কিন্তু প্রমিতার কথা উজ্জ্বলও কিছু বলল না, অঙ্কিতও আর তুলল না। এরপর অনেক দিন কেটে গেল। অফিসে খুব কাজের চাপ। একদিন অফিস টাইমেই এক অজানা নম্বর থেকে একটা ফোন এলে ফোনটা ধরতে ধরতেই তা কেটে গেল। কাজে ব্যস্ত ছিল বলে অপরিচিত নাম্বার দেখেও ও আর কল ব্যাক করারও কোনো চেষ্টা করল না। বার দুয়েক এরকম হলো। বারবার কেটে যাচ্ছে বলেই হয়তো ওই কলারও সেদিন আর ফোন করার কোনো চেষ্টা করল না। অফিসে কাজের প্রয়োজনে এরকম কল তো কতই আসে, সেজন্য ওটা নিয়ে আর মাথা ঘামালো না অঙ্কিত। যার দরকার সে নিশ্চয়ই আবার করবে। এদিকে বাড়িতে অঙ্কিতের মা প্রায়ই দ্বিতীয় বিয়ের প্রয়োজনীয়তার কথা ওকে বলেন, আর তার উত্তরে অঙ্কিত সবসময় বলে যে এখনো ও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসতে পারেনি। যদি কোনোদিন সময় সুযোগ ঘটে তবে নিশ্চয়ই ও ভেবে দেখবে। যখন অঙ্কিত একা থাকে প্রায়ই ভাবে যে এরকম দুটো বিপর্যয় কারোর জীবনে যদি ঘটে যায়, তার জীবনে বাঁচার আর কি রসদই বা অবশিষ্ট থাকে। তা সত্ত্বেও ও বাঁচার চেষ্টা করে যায়, ভুলে থাকার আপ্রাণ চেষ্টা করে। কিন্তু ভুলে কি আর থাকা যায়? এক সপ্তাহ বাদে ঠিক আগের ওই সময়টাতেই অফিসে একটা ফোন কল এলো। তবে আগের নাম্বারটা যেহেতু মনে নেই, তাই বুঝতে পারল না কলার আগের ব্যক্তিই কিনা। যাই হোক, ফোনটা ধরার পর অঙ্কিত তো প্রায় বাকশক্তিরহিত হয়ে গেল। বিস্ময়ের আতিশয্যে উত্তরটুকুও দিতে পারছিল না। আগের সেই উচ্ছলতার বিন্দুমাত্র আভাস নেই। শান্ত, সমাহিত, অনেকটাই গম্ভীর কণ্ঠে নিজেকে প্রমিতা বলে পরিচয় দিয়ে শুরু করল। চিনতে নিশ্চয়ই কোনো অসুবিধা হচ্ছে না। আগের সপ্তাহে তোমাকে বার তিনেক চেষ্টা করেছিলাম, কিন্তু লাইনটা কেটে যাচ্ছে বলে আর করিনি। প্রথমেই আমি মা বাবার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার কাছে। আরে আগে বলো তো কেমন আছো? সব বলবো। আশেপাশে তোমার স্ত্রী নেই তো? না না, আমি এখন অফিসে। বলো কেমন আছো? তোমার এই প্রশ্নে এক কথায় আমার উত্তর হলো না, আমি ভালো নেই। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। সব বলবো। আগে শুনি তোমার কি খবর, কেমন আছো তোমরা? আমার তো ভাগ্যেই ভালো থাকা নেই। তোমাকে হারিয়েছি আর্থিক কারণে, আর আমার স্ত্রীকে হারিয়েছি দৈব দুর্বিপাকে। এখন আমি একা, সাথে মা রয়েছেন। আর তোমার? সব তো আর এই মুহূর্তে বলা যাবে না। এটুকুই শুধু এখন বলছি যে আমি এখন বিবাহ বিচ্ছিন্না, বাপের বাড়িতেই রয়েছি। খুবই দুর্ভাগ্যজনক। কয়েক সেকেন্ড নীরবে থেকে প্রমিতা সসংকোচে জিজ্ঞেস করল, তুমি কি সামনাসামনি একটু সময় দিতে পারবে একদিন? যদি পারো তো খুব ভালো হয়। নিজেকে তাহলে একটু হালকা করার সুযোগ পেতাম। এতদিনের জমানো সব যন্ত্রণা, বুঝতেই তো পারছো। এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, পারলে এখানে জানিয়ে দিও। আমার নাম্বারটা নিশ্চয়ই ভাইয়ের থেকে পেয়েছো? হ্যাঁ, উজ্জ্বল আমাকে যখন তোমার কথা বলল, আমি ওর থেকে চেয়ে নিলাম। আচ্ছা ঠিক আছে, সুবিধা মতো আমি তোমাকে সব জানিয়ে দেব।
কিন্তু তোমার মা বাবা যদি আবার জানতে পারেন। প্রমিতাকে সতর্ক করে দিয়ে অঙ্কিত যেন সচেতনভাবে কথাটা তুলল। অঙ্কিত, তোমাকে জানিয়ে রাখি, এখন বাবা মাকে আর সেই ভয়টা আমি করি না যা আগে করতাম। আর তাদেরও হয়তো এখন আমার ইচ্ছা অনিচ্ছার ব্যাপারে কোনো কথা বলার সাহস নেই। সবচেয়ে বড় কথা হলো, এখন আমি আর্থিকভাবে স্বনির্ভর, যা আগে ছিলাম না, এবং যা তুমিও হয়তো জানো না। প্রমিতার কথা এখন বিশেষ মনে না পড়লেও ওর জন্মদিনের তারিখটা কিন্তু এখনো ভালোই মনে আছে অঙ্কিতের। আর মাত্র 10 দিন বাদেই সেই বিশেষ দিনটা। অঙ্কিত তাই ভাবলো, ওই দিনটাতে যদি ওর সাথে দেখা করা যায়, তবে প্রমিতাকে বাড়তি একটা সারপ্রাইজও দেওয়া যাবে। সত্যি তাই হলো। নির্দিষ্ট দিনে অঙ্কিত যখন কেকের প্যাকেটটা প্রমিতার হাতে দিয়ে উইশ করলো, ও তো রীতিমতো অবাকই হয়ে গেল। আসলে এই সব দিনগুলোর কথা প্রমিতার এখন আর মনেই থাকে না। সত্যি সত্যি ও ভুলে গেছিল যে আজ ওর জন্মদিন। যাই হোক, অপ্রত্যাশিতভাবে অঙ্কিতের থেকে উপহারটা পেয়ে ওর কিন্তু ভালোই লেগেছিল। শুষ্ক মনটা সাময়িক আনন্দের রসে একটু যেন সিক্ত হওয়ার সুযোগ পেয়েছিল ওই মুহূর্তে। অঙ্কিতকে ধন্যবাদ জানিয়ে প্রমিতা শুধু বলল, এখনো তোমার মনে আছে আমার জন্মদিনের তারিখটা? অঙ্কিতের থেকে ওর স্বল্পস্থায়ী বিবাহোত্তর জীবনের কথা সব শুনল টুনল। তারপর নিজের ঘটনাটা যখন ব্যক্ত করতে গেল, প্রমিতার চোখ দিয়ে সমানে জল গড়িয়ে পড়তে লাগলো। স্বামী যে এরকম ভাবে বিবাহ বহির্ভূত সম্পর্ক লালন করে গিয়ে ওর ওপর শারীরিকভাবেও অত্যাচার করবে, কোনোদিনও তা কল্পনা করেনি। বছর 2 কাটতে না কাটতেই ওর সহ্যের বাঁধ গেল ভেঙে। আর তখনই ও নিয়ে ফেলেছিল সম্পর্ক থেকে চিরতরে বেরিয়ে আসার চরম সিদ্ধান্তটা। এরপর থেকে ফোনে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সময় সুযোগ পেলেই ওরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখত। পারস্পরিক সুখ দুঃখের কথাবার্তা আদান প্রদান করত। অঙ্কিতের মাথায় এটা কখনো এসেছিল কিনা তা অনুধাবন করা প্রমিতার পক্ষে সম্ভব না হলেও মাস 6 বাদে একদিন সাক্ষাতে ও নিজেই অস্বস্তিকর প্রসঙ্গটা উত্থাপন করে ফেলল। আচ্ছা অঙ্কিত, একটা কথা তোমায় বলবো, কিছু মনে করবে না তো? অঙ্কিতের আশ্বাস পেয়ে প্রমিতা জিজ্ঞেস করল, আমাদের 4 হাত কি এখন এক জায়গায় মিলতে পারে? এ বিষয়ে কি কখনো কিছু ভেবেছো? প্রমিতার এই কঠিন প্রশ্নের উত্তর যে এত সহজভাবে ও এত তাড়াতাড়ি আসবে অঙ্কিতের কাছ থেকে, তা সত্যি অকল্পনীয় ছিল প্রমিতার চিন্তায়। দুটো মস্তিষ্ক যদি এতদিন ভাবে এইভাবে একটা জায়গায় মিলিত হওয়ার প্রয়োজন বোধ করে, দুটো হৃদয়ের কাছে আসতে বাধা কোথায়? মনের এই ইচ্ছেটা অঙ্কিত প্রকাশ করার সাথে সাথে প্রমিতা যেন আবেগে আপ্লুত হয়ে পড়ল। আনন্দের আতিশয্যে কখন যে অঙ্কিতকে ও জড়িয়ে ধরল, ওর নিজেরও তা খেয়াল নেই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।